আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটি থাকবে রসায়নের সাজেশন। আজকে রসায়নের সাজেশনমূলক ক্লাসে আমাদের থাকবে কিভাবে 5টি সৃজনশীল প্রশ্ন খুব সহজে কমন পাবো। আমাদের মাত্র 7টি অধ্যায় কমপ্লিট করলে 5টি সৃজনশীল কমন পেতে পারি। এখন আমাদের এই সাজেশনের আগে বুঝতে হবে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে। আমাদের প্রশ্ন যেটা হয় খুব খেয়াল করবেন যে একটি অধ্যায় থেকে একটি সৃজনশীল হবে এমন না। মানে দেখেন 3 নম্বর অধ্যায় কি আছে, পদার্থের গঠন আর পর্যায় সারণী মিলে একটা সৃজনশীল হতে পারে, দুইটা মিলে একটা সৃজনশীল। আবার দেখেন এমন হতে পারে যে পদার্থের গঠনের সাথে রাসায়নিক বন্ধন দিয়ে দিছে, একটা সৃজনশীল। এইভাবে দুইটা বা তিনটা চ্যাপ্টার যখন একসাথে করে সৃজনশীল হয় তখন অনেকের প্রশ্নের ধরন বুঝতে সমস্যা হয়। এই জন্য আমি প্রথমে বলি যে আমরা যখন পড়া শুরু করব প্রথমেই আমরা বোর্ড বইটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নেব। এই বোর্ড বইটা যখন কমপ্লিট করব তখন আমাদের দুইটা কাজ হবে। একটা হচ্ছে সৃজনশীল পড়া হবে, সৃজনশীল সম্পর্কে টোটাল ধারণা হয়ে যাবে, বেসিক ক্লিয়ার। আর একটা হবে কি, যখন এমসিকিউ পড়বো তখন ওই বোর্ড বইটা পড়লেই এমসিকিউ হয়ে যায়। বোর্ড বইয়ের বাইরে কখনো কোনো প্রশ্ন হবে না, অর্থাৎ আমরা কোনো বাজারের গাইড বই না পড়ে আমরা বোর্ড বইটা খুব সহজে আগে পড়বো। এই বোর্ড বই যখন পড়া শেষ হবে তখন কি করব, আমরা দেখেন যে বোর্ড বই পড়ার পরে আমরা প্রথমে পড়বো হচ্ছে বোর্ড বই। বোর্ড বই পড়ার পরে আমরা যে বোর্ড বই পড়বো তার ভিত্তিতে সৃজনশীল প্রশ্ন দেখব। এই সৃজনশীল প্রশ্ন দেখার পরে আমরা দেখব বোর্ড যে প্রশ্নগুলো ছিল, যে বোর্ডের যে প্রশ্নগুলো থাকবে এই বোর্ডের প্রশ্নগুলো কমপ্লিট করব। তারপরে কি বললাম যে বোর্ড প্রশ্ন, এইটুকু যদি আমরা ধারাবাহিকভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমরা আশা করি যে রসায়নের A+ আপনারা কেউ ঠেকাতে পারবে না। প্রথম কি করব, বোর্ড বইটা কমপ্লিট করব, তারপরে সৃজনশীল ওই আলোকে প্রশ্ন করব, তারপরে আমরা বোর্ড প্রশ্ন করব। কিন্তু আমাদের এই যে চ্যাপ্টার যেগুলো দিলাম, যে পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, অ্যাসিড ক্ষার সমতা, এছাড়াও আরো একটি চ্যাপ্টার আমাদের খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি। এটা হচ্ছে 11 নম্বর অধ্যায়। পদার্থের গঠন, পর্যায় সারণীরা, এই অধ্যায়গুলো কিন্তু একটা আরেকটির সাথে সম্পৃক্ত, অর্থাৎ একটি অধ্যায় বাদ দিলে কিন্তু আরেকটি অধ্যায় আপনি কমপ্লিট করে বুঝতে পারবেন না। এই জন্য কি করবেন, আপনি প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে পড়বেন। তার মানে আমি এইটুকু বলতে পারি যে আপনি যদি অধ্যায় 3 থেকে 10 এই 7টি অধ্যায় পড়েন, এই 7টি অধ্যায় যদি পড়েন আপনি, তাহলে আপনি এখান থেকে 50 মার্ক মানে 5টি সৃজনশীল, এই 5টি সৃজনশীল 100% কমন পাবেন। 100% 5টি সৃজনশীল কমন পাবেন। আপনি তো 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্নের মধ্যে 5টি অ্যান্সার করবেন, তার মানে আপনি এই 5টি অ্যান্সার খুব সহজে করতে পারবেন। এমনকি এই 5টি অধ্যায় থেকে আপনি 20টার উপরে এমসিকিউ কমন পাবেন। কি বললাম, 20 এর উপরে এমসিকিউ কমন পাবেন। তাহলে আপনার 11 চ্যাপ্টার পড়ার আমি আশা করি যে দরকার নাই। আর এই জীবাশ্ম জ্বালানি, এটাকে বলা হয় হচ্ছে যৌগ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি থেকে এমসিকিউ হয়, আপনি এই চ্যাপ্টারটি কয়েকবার রিডিং পড়ে রাখবেন। বোর্ড বই যেহেতু আপনি পড়বেন, রিডিং পড়ে রাখবেন, তাহলে দেখবেন যে এই চ্যাপ্টারটি সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আসবে। এখন আমরা দেখব যে কোন চ্যাপ্টার থেকে, মানে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। আগে জানবো, পড়ার আগে জানবো যে প্রশ্ন কি হতে পারে, তারপর আমরা পড়া শুরু করব। আমরা যদি আগে A to Z পড়ে সবকিছু কমপ্লিট হয়ে যায়, তো পরীক্ষার খাতায় গিয়ে দেখি প্রশ্ন যখন হাতে আসে তখন আমাদের কমন থাকে না। কারণ কি, আমরা প্রশ্ন বুঝি না কোনটা কোন কোয়ালিটির প্রশ্ন হবে। এই জন্য পড়ার আগে আমরা কোন কোয়ালিটির প্রশ্নটা বেশি হবে সেটা আগে জানবো, কোন চ্যাপ্টার থেকে মানে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় এবং কি কি প্রশ্ন হয় সেটা জানবো। দেখেন প্রথমে আমাদের এই পদার্থের গঠন, এই পদার্থের গঠন হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়, অধ্যায় 3। এই অধ্যায় 3-এ আমাদের বেশি প্রশ্ন হয় যেগুলো, সেটি হয় যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, মানে ক্রোমিয়াম যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং পারমাণবিক ভর, এই সম্পর্কে আমাদের প্রশ্ন হয়।
এরপরে কি প্রশ্ন হয়, আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভরের হিসাব। আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরের হিসাব। তারপরে প্রশ্ন হয় পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার হিসাব। একটি পরমাণু দেওয়া থাকে, সেই পরমাণুর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার হিসাব। তারপরে কি প্রশ্ন হয়, রাদারফোর্ড ও পরমাণু বোর মডেল, মানে রাদারফোর্ড মডেল ও বোর পরমাণু মডেল, এই দুইটার সীমাবদ্ধতা থাকে বা মডেল ব্যাখ্যা করতে বলে, বা এই মডেলটির মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য সেটি ব্যাখ্যা করতে বলে। আমরা খুব ভালোভাবে এই মডেলটা খেয়াল করব। তারপরে প্রশ্ন হচ্ছে আইসোটোপের ব্যবহার। এই আইসোটোপ সম্পর্কে পদার্থের গঠন যে চ্যাপ্টারটি থাকে, এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আমরা এটি খুব ভালোভাবে খেয়াল করব। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটি যখন পড়ব, আমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ব, যাতে আমাদের প্রশ্নে আসলে আমরা এটা সমাধান করতে পারি বা উত্তর করতে পারি। এখন আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে অধ্যায় 4। অধ্যায় 4-এ আছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী হচ্ছে আমাদের বর্তমান যে আধুনিক পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণী সম্পর্কে আমাদের নিখুঁত ধারণা থাকা লাগবে। আমাদের পর্যায় সারণী সম্পর্কে আমাদের কয়টি পর্যায় আছে, কয়টি গ্রুপ আছে, মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করব, ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, আমাদের পর্যায় সারণী সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে, তার মধ্যে আমাদের এই পর্যায় সারণী সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা এই পর্যায় সারণীর যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের যে প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারবো খুব সহজেই। আমরা পরবর্তী অধ্যায় হচ্ছে অধ্যায় 5। এই অধ্যায় রাসায়নিক বন্ধন, অধ্যায় 5। এই রাসায়নিক বন্ধনে যেটা বলছে যে এইখানে আমাদের যে প্রশ্নগুলো সব থেকে বেশি হয়ে থাকে, সেই প্রশ্নগুলো সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অষ্টক ও 2-এর নিয়ম। বন্ধন, যেহেতু আমাদের বন্ধন 3 প্রকার, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন ও হচ্ছে ধাতব বন্ধন। সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন সম্পর্কে খুব ধারণা রাখবো বেসিক। এই বেসিক ধারণা থাকলেই আমাদের ফুল এই অ্যান্সার গুলো খুব সহজেই করতে পারবো। কিন্তু আপনি সারা বছর মুখস্থ করলেন, মুখস্থ করার পর আপনার পরীক্ষা হলে কিছু মনে নাই, তাহলে হবে না। আপনাদের আগে বেসিক সম্পর্কে জানতে হবে। আমি বারবার বলছি যে বেসিক সম্পর্কে আগে ধারণা থাকবে, তারপরে আমরা উপর পর্যায়ে যাব। এরপরে আছে যোজনীয় যোজ্যতা। এই যোজনীয় যোজ্যতা কি সেই সম্পর্কে আপনাদের ধারণা থাকা লাগবে। জারণ সংখ্যা, এই জারণ সংখ্যা থেকে আমাদের মুক্তচৌর ও বন্ধনচৌর ইলেকট্রন সম্পর্কে জানা লাগবে, এবং এইখান থেকে আরো বেশি প্রশ্ন হয়ে থাকে। আমাদের এর পরবর্তী অধ্যায় হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা আমরা একটু পরে বলতেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ায় অনেক প্রশ্ন হয়ে থাকে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের সাথে প্রশ্নটা বেশি করে। এই বিক্রিয়ায় প্রথমে জানতে হবে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। এই রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, কি কি, এইগুলো সম্পর্কে জানবো, এবং এইগুলো আরো বেশি যাতে সহজে সমাধান করতে পারি এটা আমাদের জানা লাগবে। এরপরে আসছে লার-সাতেলিয়ার নীতি। এই লার-সাতেলিয়ার নীতি প্রত্যেক বছর প্রশ্নে আসে। লার-সাতেলিয়ার নীতি প্রত্যেক বছর যে কোনো বোর্ডে আসে, অতএব আমাদের লার-সাতেলিয়ার নীতি পড়তে হবে মাস্ট। এরপরে আছে জারণ বিজারণ বিক্রিয়া, বিক্রিয়ার হার ও বিক্রিয়ার ক্রম। এই বিক্রিয়ার হার ও বিক্রিয়ার ক্রম এবং জারণ বিজারণ বিক্রিয়া, এখান থেকে অনেক প্রশ্ন হয়। এর পরবর্তী অধ্যায় রসায়ন ও শক্তি। এই রসায়ন ও শক্তি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষে আছে হচ্ছে ড্যানিয়েল কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই গ্যালভানিক কোষ পড়বো। তারপর পড়বো বিক্রিয়ার তাপ নির্ণয়। এখান থেকে বিক্রিয়ার তাপ কিভাবে নির্ণয় করা যায় বা ডেলএইচ এর মান কিভাবে নির্ণয় করা যায় সেটি জানবো। এই অঙ্ক প্রত্যেক পরীক্ষায় আসে। এরপর আছে কি বন্ধন শক্তি। এই বন্ধন শক্তি আমরা কিভাবে নির্ণয় করব সেটি আমরা জানবো। এখন যে চ্যাপ্টারটি আমরা বাদ দিয়েছিলাম সেটি হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই মৌলের ধারণা ও রাসায়নিক গণনায় যে প্রশ্নগুলো হয় সেখানে হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করব, আণবিক সংকেত নির্ণয় করব। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে তুতের সংকেত। এই তুতে থেকে শতকরা সংযুক্তি নির্ণয় করা লাগে। তুতে আমাদের এটা মনে রাখবো যে তুতে থেকে এর শতকরা পরিমাণ নির্ণয় করা লাগে। শতকরা পরিমাণ